গিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়ে তাকে দিয়ে যে ঘোষণাগুলো দেওয়ানো হয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে আবার যে এই ধরনের একটা পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে না। আপনি একটা জিনিস দেখুন, সরকার পরিবর্তনের পরে 3টা পদ কিন্তু গুরুত্বপূর্ণ ছিল: রাষ্ট্রপতির পদ, প্রধান বিচারপতির পদ, স্পিকারের পদ। স্পিকারের বিষয়টা আপনারা জানেন কি হয়েছে না হয়েছে, এটা তো লুকানোর কিছু নেই। প্রধান বিচারপতিকে মব করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো। এবং এই যে আপনার জুলাই আগস্টের সেই আন্দোলনে সরকারের ভূমিকা কি ছিল, পুলিশ প্রশাসনের র্যাবের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা করতে পারি। কিন্তু যে প্রক্রিয়ায় সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নতুন সরকার এসেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেটা পুরোটাই কিন্তু অসাংবিধানিক এবং বেআইনি ভাবে হয়েছে। যেহেতু বেআইনি ভাবে এই বিষয়গুলো হয়েছে, আগামী দিনেও এই যে পরিস্থিতি অন্যরকম হবে না, এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহে সরকার পরিবর্তনের বা এইভাবে যে আন্দোলনটা হঠাৎ করে এই সহিংসতা এবং সেই জঙ্গি যেভাবে তৎপরতা, সেটা যে এমন একটা পর্যায়ে যাবে সেটা নিশ্চয়ই জুলাইয়ের প্রথম সপ্তাহে কেউ ধারণা করতে পারেননি। তো বাংলাদেশে প্রক্রিয়াটা আপনি যেটি বলছেন অসাংবিধানিক, এটি অবশ্য সাংবিধানিক বলে যারা জুলাইয়ের পক্ষের আন্দোলনকারী ছিল তারাও দাবি করে না যে এই অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়াটা সেটি খুব সাংবিধানিক। ফলে তারা সংবিধানটাকেই মানে পুরোপুরি সংস্কার করা, বাতিল করা, সেটির পক্ষে কথা বলে। কিন্তু আমি আপনার কাছে একটু এটা জানতে চাই, আপনি বলছিলেন রাষ্ট্রপতির ভূমিকার কথা। হ্যাঁ, আমরা দেখেছি যে ৩ বাহিনীর প্রধান কিভাবে তার পিছনে দাঁড়িয়েছিলেন এবং তিনি মানে ঘোষণা দিয়েছেন, তারপর শপথ পড়িয়েছেন, তার ভূমিকাগুলো অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কিন্তু তিনি তো মূলত আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা, একদম যদি বলি শেখ হাসিনার নিয়োগ করা তিনি রাষ্ট্রপতি, এবং তিনি ছাত্রলীগ করা একজন ব্যক্তি, যিনি নিজেই বলেছেন এবং প্রচণ্ড রকমের শেখ হাসিনার অনুগত ছিলেন। শেখ হাসিনার পায়ে ধরে সালাম করার সেই ছবিও তার খুব এসেছিল। পরবর্তীতে তো ওই অবস্থান দেখলাম। কিন্তু তারপরে যখন বিএনপি সরকার আসলো তখন তো লিখিত বক্তব্যে আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট, স্বৈরাচার ইত্যাদি বলেছেনই। সেটি না হয় লিখিত বক্তব্য। কিন্তু এমনকি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলছেন যে মানে যেখানে আগে তিনি বলেছিলেন বেগম জিয়া, মানে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তাদের আমলে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে বলে তিনি ঘোষণায় বলছিলেন, তার ভাষণে বলছিলেন। সেখান থেকে এসে তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন, কিভাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন সেটা নিয়ে তার মুগ্ধতার কথা বলছেন, একদম গদগদ প্রশংসা আর কি যাকে বলে, সেটা দেখাচ্ছেন। আসল চেহারা কোনটা রাষ্ট্রপতির? আপনাদের সময় যেটা দেখতাম সেটা, নাকি বর্তমান সময়ে যেটা দেখলাম সেটা? অন্তর্বর্তীকালীন সময়ে না হয় তাকে বাধ্য করে করানো হয়েছে। দেখুন শারমিন, আপনি যে কথাগুলো বলেছেন আপনার প্রত্যেকটি কথার সঙ্গে দ্বিমত করার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু এই জায়গায় যে কোনো মানুষ বা ব্যক্তি তিনি কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করবেন। অনেক সময় সেটা নীতি নৈতিকতা, সাহসিকতা সেটা প্রদর্শন করতে পারেন না। আমি মনে করি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে সম্বোধন করতে পারি। তিনি এই পদটির প্রতি অসম্মান করেছেন, আমি শুধু এটুকুই বলতে পারি। আচ্ছা। তিনি এই পদটির প্রতি অসম্মান করেছেন। কিন্তু আসলে কোনটি তার আসল চেহারা সেটি আপনিও স্পষ্ট নন। দেখুন, আমি তো বললাম যে তিনি, কারণ আপনি কখনোই দ্বিচারিতা করতে পারেন না, এটা যে কোনো ভাবে নীতি নৈতিকতার বাইরে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক তার যে ইতিহাস আমরা জানি, পরবর্তীতে তিনি দুদকের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, তারপরে রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পেয়েছেন। তো এখন পর্যন্ত তার যে ভূমিকা, সংবিধান তো সবার জন্যই সমান। সংবিধান যেভাবে রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, একজন সংসদ সদস্যের জন্য, সাধারণ নাগরিকের জন্য, সেনাবাহিনীর জন্য, সকলের জন্যই সমান। এবং সংবিধান, আপনি আপনার কিছুক্ষণ আগে একটি মন্তব্য করেছিলেন যে যারা সেই জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে ছিল তারা সংবিধান মানেন না। হ্যাঁ, তারা তো শুধু সংবিধান কেন, তারা স্বাধীনতাও তো মানেন না। স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা মানেন না। যা মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল যে সংখ্যা, সেগুলোকে তারা মানেন না। জাতীয় সঙ্গীতের প্রতি তারা সম্মান প্রদর্শন করেন না। তারা তো অনেক কিছুই মানেন না, এখনো মানছেন না, ভবিষ্যতেও তারা মানবেন না। তো এটা, এই যে যারা না মানেন,
এবং এই যে রাষ্ট্রপতির যে আচরণ, এটা আমি মনে করি সংবিধানের প্রতি, সংবিধানকে রক্ষা করার জন্য সাংবিধানিক যে পদগুলো, যে দায়িত্ব অর্পণ করা হয়, সংবিধান তাদেরকে যে দায়িত্বটা অর্পণ করে বা জাতির যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। জি। এইটা অবশ্য পুরনো কথা, কিন্তু আপনি যেহেতু ব্যর্থতার কথা বলছেন, সংবিধানের মোড়কে আপনারাও কি জনগণের ভোটাধিকার মান থেকে বঞ্চিত করা বা জনগণের ভোটাধিকার যেটি আসলে সাংবিধানিক তাদের অধিকার, আ সেখান থেকে আপনারা মানে সেই সাংবিধানিক সেই আ জায়গাটি অক্ষুণ্ণ রাখতে আপনারাও কি ব্যর্থ হন নাই? বা আপনারা কি আসলে সেটিকে ভুলণ্ঠিত করেন নাই? আমরা তো দেখুন দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা তার কথাই যদি আমি এখানে উচ্চারণ করি, তিনি তো বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল। আমাদের ভুলভ্রান্তি ছিল না আমরা সেটা বলছি না। কিন্তু আমি যদি একটা ভুল করে থাকি, আপনাকেও আবার সেই ভুল পুনরাবৃত্তি করে করতে হবে, এই ধরনের তো কোনো কথা আ কি জাতি মেনে নিবে? বা এটা কি খুব ভালো হবে? আচ্ছা, তো তাহলে আমরা যদি ১ম ভুল অংশ, করেও আপনার কথার ১ম অংশটুকুতে থাকি। আপনারা কি এটা মেনে নেন যে আপনারা ভুল করেছেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। আমাদের এই দেশের অর্থ-সামাজিক অবস্থা দেখুন ২০০৬-৭ কোথায় ছিল? ২০২৪-২৫ মানে ২৫ তো না, ২৩-২৪ কোথায় এসে দাঁড়িয়েছিল? তো আমাদের অনেকগুলো ভালো কাজ ছিল এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুল-ভ্রান্তি তো নিশ্চয়ই ছিল। কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। হুম। আচ্ছা, আ এটা কি ভুল? মানে মানুষ মাত্রই ভুলের মতো একটা ভুল, সাধারণ ভুল? মানে মানুষকে আ মানে এক টার্মের পর আরেক টার্ম, তারপরে আরেক টার্ম এরকম তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। এটা কি একটা সাধারণ মানুষ মাত্রই ভুল? না, আপনি দেখুন আমি খুব স্পষ্টভাবেই কথা বলি। আপনি আ কি একটার পর একটা কোনটার কথা বলবেন? আপনি ২০০৮ এর নির্বাচন, ২০১৪ এর নির্বাচন, ১৮ এর নির্বাচন, ২৪ এর নির্বাচন, আপনি তো এক কাতারে নিলে হবে না। না। হুম, এই যে ইউনূস সাহেব যে meticulous ডিজাইন এর কথা বলেছেন, দেখুন বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় যে ইমেজ এবং তার সবচেয়ে বড় যে অর্জনটা ছিল, তিনি দেশে ফিরে এসে মানুষের রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকার এই আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন এবং তিনি সফল হুম, হয়েছেন। তো এই জায়গায় তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য নিঃসন্দেহে যারা তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নির্বাচনে বিভিন্ন অনিয়ম করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা এই দায় এড়াতে পারি না, এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু দেখুন নেত্রীর ইমেজকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করেছে এবং তারা ধীরে ধীরে সেই প্লটটা তৈরি করেছে, সেই প্লটটা কি শুধু 18 বা 14, সেটা কিন্তু বিডিআর মিউটিনির মতো যে ঘটনাটা নৃশংস ঘটনা, এই ঘটনার আগে থেকেই কিন্তু বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে এই ঘটনা, এটা কি শুধু বিডিআর এর জওয়ানদের দ্বারা সংগঠিত হয়েছে? তারা কি এতই সাহসী ছিল যে বিডিআর এর অফিসারদেরকে হত্যা করবে, তাদের পরিবারকে নির্যাতন করবে? এবং আপনি দেখুন সেই সময় সেই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, দোষী সাব্যস্ত হয়েছিল, তাদেরকে বিএনপি ক্ষমতায় এসে ইউনিয়স অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে একে একে সকলকে কিন্তু জেল থেকে ছেড়ে দিল। শুধু কি জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? আজকে এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং এই সবকিছুকে কিন্তু আপনি একই ফ্রেমে দেখতে হবে। আপনি যদি বিচ্ছিন্ন করে এক একটা ঘটনাকে দেখেন, এই এক একটা ঘটনা সঙ্গে আরেকটার কিন্তু একদম সম্পূর্ণ যোগসূত্র হ্যাঁ, আছে। এই যে আপনি আপনি দেখুন একটু ১৪ বিডিআর থেকেই বিদ্রোহের দিকেও তাদেরকে চলে গেলেন। দেশি বিদেশি স আ আ পক্ষ জড়িত বলে, বিদেশি কারা জড়িত? বিদেশি, এটা এই যে বিদেশি কারা জড়িত, সেটা তো বিদেশি গণমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কিন্তু দেশে দেশে কারা জাতীয়তাবাদী শক্তিগুলোকে ধ্বংস করতে চায়, কারা বিভিন্ন মহাদেশে জাতীয়তাবাদী জনপ্রিয় নেতাদেরকে বা যারা তার দেশের জনগণের অধিকার নিয়ে কথা বলেন, তাদেরকে কিভাবে হত্যা করতে চায়, নির্বাসনে দিতে চায়, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় এবং তাদের পছন্দের পাপেট গভর্নমেন্ট নিয়ে আসতে চায় ইউনুস মার্কা, এটা কিন্তু সবাই জানে। না, এই আসলে বিশ্বে বিডিআর বিদ্রোহের সাথে বিদেশি শক্তি কারা, সেটি আসলে যদি আপনি স্পষ্ট করেন। সবাই জানার মধ্যেও একটু স্পষ্ট হয়ে যায় আসলে কারা তারা? আপনার মানে বিশ্লেষণ দেখুন বা আপনার চিলিতে জানার কি কারা আছে? ঘটনাটি ঘটিয়েছিল,
ইন্দোনেশিয়ায় যে হাজার হাজার কমিউনিস্টদেরকে হত্যা করা হলো, কারা হত্যা করেছে? বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? আপনার লিবিয়ার গাদ্দাফিকে কারা হত্যা করেছে? সাদ্দামকে কারা হত্যা করেছে? ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কারা তুলে নিয়েছে? ইরানের এই যে একের পর এক তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, কারা হত্যা তার করেছে? মানে আপনি এগুলো তো সবার যুক্তরাষ্ট্রের কাছে কথা পরিষ্কার। বলছেন। আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছেন। মানে বিডিআর বিদ্রোহ থেকে সেখানেও যুক্তরাষ্ট্রের ভূমিকা, মার্কিনীদের ভূমিকা। নিশ্চয়ই আমরা সেটা হয়তো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু এই প্লট গুলো তৈরি করা হয়েছে, কারা তৈরি করেছে, হুম, কারা অর্থায়ন করেছে? হুম। মার্কিনীরা নিজেরাই তো বলেছে যে তারা বাংলাদেশে রেজিম পরিবর্তনের জন্য অর্থ দিয়েছে। হুম। কিন্তু আবার ট্রাম্প নিজে কিন্তু বলেছেন আবার এই টাকাটা কার কাছে সাবেক গেল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাক্ষাৎকারে যে লিখিত সাক্ষাৎগুলো দিচ্ছিলেন সাউথ চায়না মর্নিং পোস্ট বা রাশিয়ার কোনো গণমাধ্যমে দেওয়াও একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মার্কিনীদের ভূমিকার ব্যাপারে তিনি সেইখানে তিনি ডিনাই করছেন। যেখানে তিনি আগে বলতেন যে মার্কিনীরা চায় নাই বলেই তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই বা তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। সেখানে তিনি কিন্তু বলছেন যে এরকম কোনো প্রমাণ নাই যে মার্কিনীরা ভূমিকা রেখেছে বা মার্কিনীদের না, হাত ছিল। আমিও তো বলেছি যে আমাকে যদি আপনি বলেন এই ঘটনাগুলোর সঙ্গে তো প্রমাণ থাকে না। কেউ কোনো অপকর্ম করলে সেটা কি প্রমাণ রেখে করে? অবশ্যই। এটা মানে শেখ ধারণা হাসিনা করা তিনি হয়। সংসদে দাঁড়িয়ে বলেছেন যে, প্রমাণ না থাকলে কি তিনি এমনি, এমনি বলছেন হাওয়ার উপর ভেসে? নিশ্চয়ই তার কাছে কোনো একটা কিছু এসেছিল, যেটা আসলে যেটারই বহিঃপ্রকাশ তিনি বলেছেন। ক্ষমতা ছাড়ার মানে ক্ষমতাচ্যুত হবার আগে পরে। দেখুন, আমাদের আজকে তেল গ্যাস কার কাছে গেল? আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশে তো সেই আন্দোলনের সময় বলা হয়েছিল, কৌটার কথা বলা হয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলা হয়েছিল, কিন্তু 5ই অগাস্টেই তো 32 নম্বরে গিয়ে আক্রমণ করা হলো, বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হলো, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি স্তম্ভে আঘাত করা হলো। তো এই যে বিষয়গুলো আপনি দেখুন, এইখানে আজকে আমাদের দেশে যে চুক্তিটা হলো আমেরিকার সঙ্গে, এই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থটা সংরক্ষিত হয়েছে? সেটা কৃষক হোক, শিল্পপতি হোক, সাধারণ মানুষ বা ভোক্তা হোক, প্রত্যেকেই কিন্তু আজকে একটা ঝুঁকির মধ্যে পড়েছেন। ওষুধ শিল্প বলেন, গার্মেন্টস বলেন, এমনকি আপনি যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আপনার অসাংবিধানিক, বেআইনি ভাবে, অমানবিক ভাবে দেশের মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে আপনারা যত অপকর্ম করেছেন, সব অপকর্ম থেকে প্রথমে তো ইন্ডেমনিটি দিয়েছেন সেই সমস্ত জঙ্গিদেরকে যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশকে হত্যা করেছে, জ্বালিয়ে মেরেছে, 450 থানা থেকে অস্ত্র লুট করে নিয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিলেন এবং নিজের ইন্ডেমনিটির জন্য যে চুক্তিটি করলেন, সেই চুক্তি করার পরে বাংলাদেশের ব্যবসায়ী বা সাধারণ মানুষের কোন কাজে আসলো? আপনি জি। সেই সময় বলেছিলেন, এই আসিফ নজরুলদের মতো আরো অনেকেই বলেছিলেন যে ভারতের আধিপত্য, ভারতের 26 লক্ষ মানুষ কাজ করে, ভারতের সঙ্গে বিভিন্ন গোলামী চুক্তি হয়েছে। 2 বছর ইউনুসের সেই মবের সময়টা গেল, বিএনপি এখন ক্ষমতায় আছে। তারা কি কোনো একটা চুক্তির কোনো একটি ক্লজ, একটি লাইন, একটি শব্দ দেখাতে পেরেছে? আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করেছেন, কোনো কাজ করেছেন? জি। আজকে সেরকম আপনার কিছু খুব পার্বত্য যে খোলাসা চট্টগ্রাম, করেছে সেটা আসলে হয় নাই। কিন্তু আপনার যে অবস্থানটা যে মার্কিন দোষারোপ একটা জায়গা আছে, আমি এখান থেকে আসলে পরে প্রশ্নটা একটু তুলে রাখছি। কারণ আগের অংশটাই শেষ হয়নি। যেটি যে শেখ হাসিনা ফেরার যে বার্তা দিচ্ছেন, মার্কিনিরা চায় নাই বলেই বা আমেরিকা চায় নাই বলেই তাকে পদচ্যুত হতে হয়েছে। এখন আমেরিকাকেই দোষারোপ করে বা আ আমেরিকা না চাইলে আপনারা ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নটা একটু পরের জন্য তুলে রাখলাম। কিন্তু কথা হচ্ছিল যে রাষ্ট্রপতির এখন পদচ্যুত হওয়ার ব্যাপারটা আসছে। আ আপনি বলছিলেন ৩ টা গুরুত্বপূর্ণ পোস্ট। আরো একটা গুরুত্বপূর্ণ পোস্ট সাংবিধানিক না হলেও সেনাপ্রধান। আ তিনি এবং রাষ্ট্রপতি তারা বহাল থেকে গেলেন আপনাদের ক্ষমতা হারানোর পরেও। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকারে একটা ভার্চুয়াল বৈঠকে তিনি বলছিলেন যে আম যে যারা আসলে বলছিলেন যে একবার যারা বিট্রে করে তারা সবসময় বিট্রে করে। শেখ হাসিনার দূরদর্শিতা নিয়েও প্রশ্ন করছিলেন রাষ্ট্রপতি এবং আম সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে তিনি প্রশ্ন করছিলেন এবং তাদেরকে নিয়ে নতুন রণকৌশল সাজালে সেটা কখনো সফল হবে না, এরকম বক্তব্য দিচ্ছিলেন। এই যে নতুন রণকৌশল সাজালে সফল হবে না, এই বার্তাটা বা এই সাবধান বাণীটা কেন দিচ্ছেন? এরকম কি কোনো রণকৌশল সাজানো হচ্ছে আসলে? যেখানে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আছেন? দেখুন কাদের ভাই
প্রথমে যে কথাটি বলেছেন, যিনি কমিটমেন্ট থেকে সরে যান, যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গেই তিনি সরে যেতে পারেন। তিনি রাষ্ট্রপতি হতে পারেন, সেনাপ্রধান হতে পারেন, যেই হন না কেন। যে ব্যক্তি তার নীতি নৈতিকতা থাকে না এবং সে কমিটমেন্টের মধ্যে থাকে না, সে যে কারো সঙ্গে সে কথার বরখেলাপ করতে পারে। এই পর্যন্ত তো আমি তার সঙ্গে একমত। এবং দেখুন, সেনাপ্রধান তো সাংবিধানিক, আমি যেহেতু তিনটি সাংবিধানিক পদের কথা বলেছি এই কারণে তার কথা উল্লেখ করিনি। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে অস্বস্তিতে থাকেন, সেনাপ্রধানকে নিয়েও খুব স্বস্তিতে থাকার কিন্তু সুযোগ আছে বলে মনে করি না। তারা মনে করবেন যে আগের সরকার তাকে নিয়োগ দিয়েছিল, তাদের নিউট্রাল ভূমিকা বা তারা যখন তাদের যে পরবর্তীতে যে তাদের ভূমিকাটা ছিল, সেই কারণেই তো ষড়যন্ত্রকারীরা বা আন্দোলনকারীরা বা জঙ্গিরা সেই সময় সফল হয়েছে। তো এখন যে আবার আরো এই ধরনের কিছু হবে না, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি নিশ্চয়ই কেউ দিতে পারে না। এবং যিনি একসময় কথার বরখেলাপ করেন, তিনি তো বারে বারে করতেই পারেন। কিন্তু ওই যে মানে ওই প্রশ্নটাই যে রণকৌশল কি সাজানো হচ্ছে আপনাদের, এমন না, কোনো রণকৌশল দেখুন, রাষ্ট্রপতি বা সেনাপ্রধানকে আওয়ামী লীগের মতো একটি দল তার সাধারণ নেতাকর্মী, তার দলীয় কর্মী সমর্থকের উপর নির্ভর করেই রণকৌশল সাজায়। এই জায়গায় প্রশাসন কোনো বিশেষ বাহিনী বা বিশেষ কোনো দেশি বিদেশি সংস্থার প্রতি বা শক্তির প্রতি যে সহযোগিতা নিয়ে বা তাদের ভরসায় করে যাবে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়, সেই পাকিস্তানের সময়ও তকমা দেওয়া হয়েছে, বাংলাদেশ স্বাধীন করার পরেও বা এখন পর্যন্ত এই কথাগুলো বলা হয়। কিন্তু এগুলো যে শুধু কথামালা বা রাজনীতির জন্য বা বিরোধিতার জন্য বিরোধিতা, সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিমত্তার উপর দিয়েই তারা অতীতেও এদেশের মানুষের জন্য কাজ করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। জি, মানে এই নিজস্ব শক্তিমত্তার মধ্যে তো তার নিয়োগও আসলে আছে। মানে যাদেরকে নিয়োগ করা হয়েছে, যেমন রাষ্ট্রপতি তো সরাসরি ছাত্রলীগ করা মানুষই বলে তিনিই বলেছেন। একটু এটাও জিজ্ঞাসা করি, সেনাপ্রধানের সাথেও কি কোনো যোগাযোগ হয়েছে পরবর্তীতে? আহ, তিনি শেখ হাসিনার মনে আত্মীয়ও হয় না। বটে। হ্যাঁ। না, দেখুন, বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। আপনি আহ, অনেকের সঙ্গেই অনেকের যোগাযোগ থাকতেই পারে, এবং এই দেশে ছাত্রলীগ করেন নাই হুম, এমন আহ, মানে বিপুল সংখ্যক মানুষ, যেখানে দেশের, আমি বলবো না অর্ধেক মানুষ, আপনি, এটা তো আমরা স্বীকার করি, 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা বা সমর্থন বা আদর্শিক ভাবে আছে। তো এই জায়গায় আপনি কি দাঁড়াচ্ছে, প্রতি 2 জনের মধ্যে বা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ। তো এই জায়গায় আজকেও তো মনে করেন যে প্রায় মনে হয় 17 জন পুলিশ অফিসারকে অবসরে পাঠানো হুম, হয়েছে, প্রতিদিনই তো পাঠানো হচ্ছে। প্রশাসনের যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদেরকে পাঠানো হচ্ছে। তো এটা কি শুধু ছাত্রলীগ করার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে? তো এভাবে যদি করতে হয়, তাহলে দেশের অর্ধেক মানুষকেই তো আপনার চাকরি বাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। হুম। এই কাজগুলো তো হচ্ছে। আচ্ছা। আপনি একটু এটা বলেন, মানে আমাদেরকে, শেখ হাসিনা ফেরার ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরে এবং নেতা-কর্মীরা সহ তিনি ফিরবেন বলে বলছেন। আ অবশ্য আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তিনি বলছেন কিছু কথা জাহিরে, কিছু কথা থাকে বাতেনে। মানে কিছু কথা প্রকাশ্যে বা দৃশ্যমান, কিছু কথা অপ্রকাশ্যে বা অদৃশ্য অবস্থায় থাকে বলে তিনি বলছেন। সব কথা বলা যাবে না। সব না হয় নাই বললেন, কিন্তু আপনাদের এই যে রণকৌশল সাজানোর বিষয়টা, সেটা আসলে কেমন? কি প্রক্রিয়ায় তিনি আসলে দেশে ফিরবেন? দেখুন, প্রথমত তিনি দেশে ফিরবেন কারণ তাকে তো, এই দেশ তার দেশ, এই দেশে তার নারীর টান, এই দেশের মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা আছে, সেই কারণে তিনি ফিরবেন। এবং তিনি যে ভারতে গিয়েছেন, তিনি কি নিচে গিয়েছেন, তিনি কি নিজে হেলিকপ্টার চালিয়েছিলেন, তিনি কি প্লেনে তিনি চালিয়েছিলেন? হুম, সেই সময় যারা দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর, সেই সময় সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন, তারা তো এখনো আছেন। এই যে তাকে যেভাবে গণভবন থেকে হুম। তাকে সামরিক হেলিকপ্টারে করে এবং পরবর্তীতে সামরিক বিমানে করে তাকে দেশের বাইরে নিরাপত্তার কথা বলে তারা দিয়ে রেখে আসলেন, সেই সমস্ত অফিসাররা তো বহাল আছেন।
তারা কার নির্দেশে সেই কাজটা করেছেন? এখন কার বঙ্গবন্ধু নির্দেশে কন্যা করেছেন? ফিরে মানে আসে। শেখ হাসিনা তো নিজেই ভারতকে অনুরোধ করেছিলেন যে তাকে মানে তিনি যাবেন সেই বিষয়টি এবং এই বিষয়টি সংসদে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দেখুন, এটা কিন্তু একটি সামরিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে তারপরে তার সম্মতিতে সেটা করা হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু সেই সময় পুরোপুরি সামরিক বাহিনী জড়িত ছিলেন। হুম, এটা কিন্তু খুব পরিষ্কার। হুম, তাকে যখন তার সম্মতির কথা জানতে চাওয়া হয়েছে, তখন তিনি তো, তাকে যখন সেই প্রক্রিয়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে বা সেই করার জন্য বাধ্য করা হয়েছে, তখন তিনি সম্মতি জানিয়েছেন। তো এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছে? নিশ্চয়ই তিনি করেননি। হুম। আজকে তিনি ফিরে আসার কথা মানে যেটা তিনি অনুরোধ বলেছেন, করেছেন, তিনি, তিনি সম্মতি দিয়েছেন। আর তো অ্যারেঞ্জমেন্ট তো কখনোই একদম নির্বাহী প্রধান মানে প্রধানমন্ত্রী তো আর অ্যারেঞ্জমেন্ট করবেন না। করবে তো নিশ্চয়ই অধীনস্থ কেউই। হ্যাঁ, হুম, তারাই তো সেই প্রক্রিয়াটা করেছে এবং তাকে বলেছে যে আপনি, কারণ তার কথাই তো তারা সম্মতি জানাবে, কারণ তারা তো অন্য কারো কথা শুনবে না বা অন্য কারো কথা বিশ্বাস করবে না। সেই কারণেই তাকে দিয়ে তখন বলানো হয়েছে যে আপনি বলুন। হয়তো এভাবেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কারণ সেই বিষয়গুলো তো আমরা এখনো হয়তো পুরোপুরি জানি না। একটা সময় নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আমাদের সবার কাছে পরিষ্কার হবে, কারণ সেই সময়ের ঘটনাগুলো, গণভবনে কি ঘটেছিল, হুম। অন্যান্য জায়গায় যে ক্ষমতার কেন্দ্রগুলো সেখানে কি ঘটেছিল বা কিভাবে সেই প্রক্রিয়াগুলো হয়েছিল, কারা উত্তরা থেকে মিছিলগুলো আসার জন্য উৎসাহিত করেছিল, ঢাকায় ঢুকার বিভিন্ন পয়েন্টগুলো কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল, পুলিশকে কারা দায়িত্ব পালন থেকে সরিয়ে দিয়েছিল, সেই বিষয়গুলো নিশ্চয়ই একসময় খুব পরিষ্কার ভাবেই হুম। সামনে আসবে। এখন ধরেন যতটুকু এখন পরিষ্কার হয় সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে বক্তব্য যে শেখ হাসিনা অনুরোধ করেছেন এবং শর্ট সময়ের মধ্যেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তারা অনুমতি দিয়েছেন। এরকম একটা বিষয় এতটুকু পাওয়া যায় ভারতের পক্ষ থেকে। আর ধরেন ৪ আগস্ট রাতে শেখ হাসিনার সাথে ডক্টর হাসান মাহমুদ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর যে কথোপকথন, তখনও শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "এই দেশে আর না।" তিনি এরকম একটা কথা বলছিলেন। মানে পুরো কথোপকথনের একটা অংশ আমি বললাম। আ ফলে মানে দেশ যে ছাড়বেন, এটি তো মোটামুটি মনে হয় সেই কথোপকথন বা পরের অনুমতি না, পাচ্ছেন শারমিন, ভারতের দেখুন, কাছে। কোন বাক্যাংশের একটা লাইন দিয়ে আসলে পুরো অর্থ বের করার হুম, কোনো হুম, সুযোগ নেই। এটা কোনো সুযোগ নেই। এটা আমি বলছি না যে জামাতের নেতৃবৃন্দ যেভাবে বলেন যে বিভিন্ন অঘটনের পরে এআই দিয়ে করা, আমি এআই এর কথা বলবো না। হ্যাঁ, কিন্তু আপনি যখন পুরো একটা বাক্য বা তার আগে পরে আরো অনেক হয়তো কথা থাকে, তো একটা নির্দিষ্ট বাক্যকে বা শব্দকে ধরে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা। মানে এআই দিয়ে করা এটা কিন্তু আপনারাও বলেছিলেন। ধরেন লেথাল ওয়েপন ব্যবহারের যে নির্দেশনা, ১ম এ বলা হলো এআই দিয়ে, তারপরে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সাক্ষাৎকার দিলেন তিনি বললেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে ১ম এ ছিল এআই কিন্তু ছিল আওয়ামী লীগের অবস্থান। তারপরে শুনলাম টেকেন আউট অফ কনটেক্সট ওদিকে সজীব অজয় জয় বললেন এটা নাকি ওই যে হলি আর্টিজান এর সময় দেওয়া ঘোষণা। মানে অনেক রকম অবস্থান আপনাদের পক্ষ থেকেও আসছে। কিন্তু আপনি বলছেন যে পুরো বাক্যটা না শোনা। পুরো বাক্যটা ছিল এরকম যে তিনি বলছিলেন যে আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে যাব। মানে ৪ আগস্টের কথা শেখ হাসিনা বলছেন যে, "আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে যাব রাষ্ট্রপতির কাছে।" আ আর সবকিছু লিখে ঠিক করে রেখেছিলেন তিনি বলে বলছেন। এবং এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। তখন অন্যদিক থেকে হাসান মাহমুদ বলছেন, "ইমার্জেন্সি দিয়ে দেন।" তখন তিনি বলছেন, "লাভ নেই, অতটুকুই তো করবে।" মানে কারফিউ এবং তারপরের কথা বলছেন যে, "অতটুকুই তো করবে। আমি কিন্তু থাকব না, এ দেশে আর না।" আ তারপরে তিনি বলছেন যে, নেতাকর্মীদের যেভাবে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মানে সেই প্রেক্ষাপটের কথাও বলছেন যে কিন্তু এই হচ্ছে তার কথোপকথনের কথা। সেই ৪ই আগস্টের রাতের কথা যেটি আসলে আপনি বলছেন যে শুধুমাত্র একটা লাইন না। এই হচ্ছে তার পুরো কথোপকথনের তো জায়গাটা। দেখুন শারমিন, তিনি যে কথাগুলো বলেছেন, তিনি তো রক্তপাত চাননি। হুম, একটা রাষ্ট্রনায়ক হিসেবে, এদেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে আপনি কি আশা করতে পারেন? তিনি কি বলবেন যে না, আরো বেশি রক্তপাত হোক, আরো বেশি মানুষ মারা যাক? হুম, হুম। না, কিন্তু এটা কি এভাবে তিনি মানুষ করবেন? মেরে থাকার কোনো মানে হয় না। মানে মানুষ মেরে থাকা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত। এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। এই লাইনটার ব্যাখ্যা কিরকম মনে হয় আপনার কাছে? দেখুন, এই যে আমাদের কথা কি সাখাওয়াত সাহেব বলেন নাই যে স্নাইপার রাইফেল ছিল? স্নাইপার রাইফেল কারা ছিল? পুলিশ তো এই স্নাইপার রাইফেল ব্যবহার করে না। হুম, তো এই স্নাইপার রাইফেল দিয়ে যে লাশের সংখ্যা বাড়ানো হলো, এই কাজগুলো কারা করেছিল? মেট্রোতে কারা আগুন দিয়েছে? পুলিশকে কারা হত্যা করেছে? হুম, হুম, এই যারা হত্যা করেছে, যারা
থানার অস্ত্র লুট করেছে তারা কিন্তু বলেছেন, বিএনপির নেতৃত্ব, মিরের সাখাওয়াত জামাতের বলেছেন নেতৃবৃন্দ। 7.62 এটা পুলিশের কাছে আছে, সাধারণ মানুষের কাছে থাকার কথা না। কিভাবে গেল তিনি সেই প্রশ্নটা করেছিলেন। না, সেটা তিনি বলেননি। তিনি দুইটা জায়গায়, একবার নয়, 2 বার তিনি বলেছেন, হ্যাঁ। অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের রাওয়া ক্লাবে সেখানেও কিন্তু তিনি বলেছেন, তাকে বলা হয়েছে যে এটা এই জোনে আপনি ঢুকবেন না। হ্যাঁ, তো এটা কারা উনাকে বলেছে? এটা তো উনি পরিষ্কার, উনাকে তো এই স্নাইপার রাইফেলের কথা বলার পরে কিন্তু তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। এটা নিশ্চয়ই আপনার মনে আছে। হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তো এটা তিনি কিন্তু খুব পরিষ্কার ভাবেই বলেছেন যে পুলিশের কাছে বা সরকারি এই বাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই স্নাইপার রাইফেল বা এই ক্যালিবারের গুলি থাকে না। তো এই জনাব গুলিগুলি তারেক, আপনি মনে হয় একটু, আমি উনার কথা বারবার শুনেছি এবং উনি আমার অনুষ্ঠানে এসেও বলেছেন, তিনি আসলে এটা বলেন নাই যে পুলিশের খাতে তো থাকার কথা না। তিনি বলেছেন সাধারণ মানুষের কাছে এটা গেল কি করে, সেই তদন্তটা তিনি করতে চেয়েছিলেন এবং সেটি মানে আপনি বললে আমি এখন খুঁজে বের করে আবার আপনাকে শোনানোর চেষ্টা করতে পারি। না, তো একই তো কথা, তিনি তো এটাই বলতে চেয়েছেন যে সাধারণ মানুষও যদি হয়, এই কারা, এই আততায়ীরা কারা, এই আততায়ীটা কে? এই আততায়ী তো নিশ্চয়ই পুলিশ না, কারণ পুলিশের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়, বা পুলিশ এই কাজ করবে না। সেই সময়টায় যেভাবে বিটিভিতে আগুন দেয়া হলো, আপনি বলুন যে বিভিন্ন কারাগারে যেখানে জঙ্গিরা ছিল, সেই জঙ্গিদেরকে কারাগার ভেঙে বের করা হলো, এগুলা কি আন্দোলনের অংশ? নির্দিষ্ট কারাগারগুলো যেখানে জঙ্গি সাজাপ্রাপ্ত জঙ্গিরা ছিল, বিচারাধীন জঙ্গিরা ছিল, সেই সমস্ত কারাগারে কেন আক্রমণ করা হলো? সেই কারাগারগুলোর ফটক কারা ভেঙে সেখান থেকে জঙ্গিদেরকে বের করে নিয়ে আসলো? তো এই যে আপনি বিহারিরা ঢাকায় কেন আসলো, রোহিঙ্গারা, বিহারিরা তো ছিলই, রোহিঙ্গারা কেন ঢাকায় আসলো, কারা নিয়ে এসেছিল? এই যে আন্দোলনটা, যদিও সেই সময়টা আমি পূর্বেই বলেছি যে কৌটা বিরোধী বলা হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে বলা হয়েছিল, বাক স্বাধীনতার কথা বলা হয়েছিল, বৈষম্যের কথা বলা হয়েছিল। আপনি দেখুন সেই সময় যে কথাগুলো বলা হয়েছিল তার একটাও কি আমরা পরবর্তী সময়ে দেখেছি যে সেই দিকে সেই আন্দোলনের শক্তি বা তারা সেই চাপ সৃষ্টি করছেন, সেটা অবৈধ ইউনিস হোক আর বিএনপি সরকার হোক, কারোর প্রতি তারা কি সেই দিকে গিয়েছেন? আজকে কি কৌটা নেই? আজকে কি দুর্নীতি নেই? আজকে কি বৈষম্য নেই? সবই সবকিছুই তো মানে আছে, এই সবই আছে। মানে আপনি বলছেন কারা ছিল, সেই কারা অদৃশ্য একটা শক্তি তো ছিল, সেটা দেখা যায় নাই যে কারা আসলে সাধারণের মধ্য থেকে গোলাগুলি করছে। কিছু, কিছু জায়গায় যুবলীগ, কিছু ছাত্রলীগের নেতাকর্মীদের চেহারা এসেছে, তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আরো কারা ছিল সেটি সেই অদৃশ্য জায়গায় রয়ে গেছে। কিন্তু পুলিশকে তো না আসলে শারমিন, দেখা আমি গেছে। আপনার সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি। আপনি কোনোভাবেই এটা ছাত্রলীগ যুবলীগের কথা বলবেন না। যদি ছাত্রলীগ যুবলীগের কেউ করে থাকতো, কোন এজাহারে কি এসেছে স্নাইপার মানে রাইফেলটা প্রথম বা আলোতে এই গুলি করার গুলিগুলা? ছবি সহ এসেছে এবং তাদের মানে যুবলীগের একজনের ছবি সহ দেখা গেছে যে হেলমেট পরে তিনি গুলি এটা কি করছেন। স্নাইপার রাইফেল ছিল? না, স্নাইপার রাইফেল ছিল কিনা জানি না, তাকে গুলি না করা না হয়েছে। না, মানে প্রশ্নটা হচ্ছে, আগ্নেয়াস্ত্র। না প্রশ্ন, না শারমিন, প্রশ্নটা হচ্ছে স্নাইপার রাইফেলের অন্য গুলির বা অন্য আগ্নেয়াস্ত্রের কথা বলছি না। অন্য আগ্নেয়াস্ত্র দিয়ে মারলেও তো আমরা মানুষ মারা আলোচনা যেত। করছি স্নাইপার রাইফেল দিয়ে কারা টার্গেট করে করে লাশগুলা ফেলে দিয়েছিল, কারা লাশের সংখ্যা বাড়িয়েছিল। সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই একটা সময় আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি সেটা খুঁজে বের না করি, অবশ্যই তাহলে সেই খুনিরা বা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে ছিল তারা আড়ালে চলে যাবে। এই আপনি খুঁজে আপনারা কি করে বের পরস্পরের করবেন? ধরেন দোষারোপের রাজনীতি। এইটুকু খুঁজে বের করা হয়েছে, যেমন যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে পুলিশ মারছে, সেরকম কিছু ভিডিও আছে। ছবি আছে, ভিডিও আছে। বা ওই যে আমি বললাম প্রথম আলোতে দেখা গেছে যে যুবলীগের একজন যুবলীগ নেতা তিনি গুলি করছেন, তারটা। কিন্তু আপনারা যাদের কথা বলছেন সেটা আপনারা আসলে কিভাবে বের করবেন? আমরা তো বিভিন্ন ফুটেজ, এবং সেই সময় ফুটেজ তো সবার কাছেই আছে, সেই সময় সেই ফুটেজগুলো আপনি দেখুন। সেই যে আপনার বলা হচ্ছে যে পুলিশের গুলিতে মারা গেল, শহীদ হলো, কিন্তু আসলে সে কি পুলিশের গুলিতে মারা গিয়েছে, না রাবার বুলেট তার গায়ে লেগেছে? তার গায়ে তো কোনো গুলির চিহ্ন ছিল না, কোনো রক্তের দাগ ছিল না। তার পরিবার বলেছে সেই সময়টায় যে তাকে দীর্ঘক্ষণ, সে যখন আহত হলো
তাকে কয়েক ঘন্টা বাইরে কোথায় ছিল তার পরিবার জানে না, তারপরে তাকে হসপিটালে মুমূর্ষ অবস্থায় নেওয়া হলো, সে মারা গেল। তো এই যে অবস্থা বা এই পরিস্থিতিগুলো কারা তৈরি করেছিল? আমরা বায়বীয় ভাবে বা এই যে দোষারোপের বা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা এক পক্ষ আরেক পক্ষের উপরে এই দোষগুলা দিচ্ছি। এই যে আজকে যে মানুষগুলো মারা গেল, তাদের তো পরিবার আছে, তারা কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো পরিবারের অংশ, তারা তো আমাদেরই দেশের সন্তান। এতগুলো মানুষ মারা গেল, কেন মারা গেল? কারা এদেরকে হত্যা করলো? আমরা তো এই বিচারটা চাই। আমরা তো বলেছি যে এই সমস্ত হত্যাকাণ্ডে নিরপেক্ষ বিচার করতে হবে। এই বিচার করতে গিয়ে আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে কিন্তু এই যে যুবলীগের উপর নিরপেক্ষ দায় বিচারের জায়গায় আসলেই তো একটু প্রশ্ন জাগে যে ধরেন আবু সাইদ হত্যাকাণ্ড যখন দেখলাম পুলিশ গুলি করলো, কিন্তু যখন প্রথম এজাহারটা হলো সেখানে সেই পুলিশের কোনো নামই নাই, বিএনপি জামায়াতে তাদের নাম আছে। ফলে তখনই নিরপেক্ষ বিচার নিয়ে আসলে প্রশ্ন জাগে যে নিরপেক্ষ বিচার কি আসলে আপনারাও করতেন, যেখানে আপনাদের যেমন নিজেদেরই আবু সাইদের গায়ে তো পুলিশের কোনো গুলি ছিল না, রাবার বুলেট এটা তো ছিল। রাবার বুলেট হ্যাঁ। ছিল। রাবার বুলেট আর গুলি তো এক না। হুম। কিন্তু রাবার বুলেট, অতিরিক্ত রাবার বুলেট মানে যাই হোক সেই আলোচনায় আজকে আর না যাই। সেই আলোচনা অনেক হয়েছে। এই আলোচনায় আজকের পুরো অনুষ্ঠানটা অন্য বিষয়ে সাজানো ছিল। যে তাহলে মানে শেখ হাসিনার ফেরা নিয়ে কথা বলতে চেষ্টা করছিলাম যে তার ফেরার ব্যাপারে সরকারের সাথে কি কোনো যোগাযোগ হচ্ছে? না, কোনো যোগাযোগ হচ্ছে না। ভারতের মানে ভারতকে জানানো হয়েছে অফিসিয়ালি যে শেখ হাসিনা দেখুন, ফিরতে চান। তারা তো পরিষ্কার বলেছেন যে তিনি তাদের এখানে একজন অতিথি হিসেবে আছেন। তার রাজনৈতিক সিদ্ধান্ত বা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই জায়গায় তিনি স্বাধীন। সেই জায়গায় তাদেরকে জানানোর কোনো বিষয় নেই। তিনি যখন সেই কথাটা বলেছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে, তো সেটা তো সবাই জেনেছে। হুম। বাংলাদেশের সরকার যেভাবে জেনেছে, পৃথিবীর বিভিন্ন মানুষ জেনেছে, ভারতীয় কর্তৃপক্ষ তারাও নিশ্চয়ই সেটা জেনেছেন। না জানার তো কোনো কারণ নেই। মানে তারপরেও আনুষ্ঠানিকভাবে তো জানানো দরকার হয়। আ মানে একটা আনুষ্ঠানিকতা তো থাকে। রাষ্ট্রীয় কাজগুলো তো অনেক আনুষ্ঠানিকভাবেই হয়। দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসবেন। হ্যাঁ, তো এই জায়গায় তিনি ফিরবেন, তাকে কি কোনো শক্তি দেশে ফিরিয়ে দিবে বা ফিরিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের উপরেই নির্ভর করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যতটা সংগঠিত হয়ে রাজপথে নেমে আসতে পারবেন, সংগঠিত হবেন, মানুষকে, এমনিতেই তো সাধারণ মানুষ আজকে বিক্ষুব্ধ। বিএনপি এবং ইউনূস বিগত 2 বছরে মানুষকে যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে নিয়েছে, তা আমি মনে করি যে এই মুহূর্তে সাধারণ মানুষের যে সমর্থনটা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, সেটার সঙ্গে যুগপৎ ভাবেই বঙ্গবন্ধু কন্যার ফিরে আসার প্রেক্ষাপটটা তৈরি করবেন জি। কিন্তু যেহেতু বা ভারতে তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু ভারতে আপাতত আশ্রয়ে আছেন, ভারতের আশ্রয়ে আছেন। ফলে ভারতকে তো ভারতের একটা ইনভলভমেন্ট তো নিশ্চয়ই থাকবে। মানে ভারতকে জানাতে হবে বা ভারত আ একটা পাঠানোর ব্যবস্থা করবে। কিছু না কিছু তো ভারতের সাথে করতে হবে। না, দেখুন, ভারত এই দায়িত্ব কেন নিবে? ভারত এই দায়িত্বটা কেন নিবে? এটা তো বাংলাদেশের যে বিষয়টা, বাংলাদেশের বিষয়, আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি ফিরে আসবেন। তিনি ফিরে এসে বলেছেন যে আমি আইনানুগভাবে মোকাবেলা করতে হুম। চাই। আমাকে কারাগারে দাও, আমাকে ফাঁসি দাও। আমি এদেশে আমি ফিরে আসতে চাই। এটা আমার দেশ। তো এটা আমি মনে করি না এখানে ভারতকে জানাতেই হবে হুম। বা ভারত কোনো সহযোগিতা করবে, সেই প্রত্যাশা আওয়ামী লীগ করে না। আচ্ছা, এবং আমি তার মানে মনে করি যদি সামারি করি বঙ্গবন্ধু, যে সরকারের সাথেও যোগাযোগ হয়নি এই বিষয়ে, ভারতের সাথেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো যোগাযোগ বা কথাবার্তা হয়নি। না, কথা হয়নি। এবং তিনি যে ফিরে আসার বিষয়টা তিনি মিডিয়ায় বলেছেন, নিশ্চয়ই তারা সেখান থেকে শুনেছেন এবং তারা যদি মনে করেন তারা হয়তো পরবর্তীতে ওনার সঙ্গে আলোচনা করেছেন এই বিষয়ে, করতে পারেন। কিন্তু তিনি তার যে অভিপ্রায়টা তিনি সেটা ব্যক্ত করেছেন। আচ্ছা। আর ওই যে সেই প্রশ্নটা যেটি করছিলাম যে যুক্তরাষ্ট্রর ভূমিকা কি? কারণ তারা তো সরকার পতনে ভূমিকা রেখেছে বলে আপনারা বলছেন। তারা না চাইলে এখন আপনারা ফিরতে পারবেন? দেখুন, অনেক সময় তো অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়। তারা হয়তো ইউনুসকে দিয়ে যে চিন্তা ভাবনা করেছিলেন, বা অনেকেরই ইউনুস সম্পর্কে উচ্চ একটা ধারণা ছিল, ইউনুস যদি এইভাবে ক্ষমতায় না আসতো
ইউনূসের অবস্থানটা যে জায়গায় থাকতো, ইউনূস আসার পরে সে যে একটা কত বড় হিপোক্রেট, সেটা দেশদ্রোহী, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এবং সে যে একটা ভণ্ড, এটা লুবি মানুষ, সে রাষ্ট্র ক্ষমতায় এসে কনফ্লিক্ট অফ চেয়ার, সে এই যে পাওয়ারে এসে আদম ব্যাপারী থেকে নিয়ে কতগুলা লাইসেন্স সে নিয়েছে, পাশাপাশি যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো নিয়েছে, হামের টিকা দিতে না পারার কারণে আজকে প্রায় 700 থেকে 800 শিশু মৃত্যুবরণ করলো। এই দায়টা কে নিবে? এই যে সে, আপনি নিশ্চয়ই আপনি অনেক ফুটেজের কথা বললেন, এই ইউনূসের, সে শান্তিতে নাকি বিশ্ব নোবেল পেয়েছিল, সে কি বলেছে, মবকে কিভাবে উস্কে দিয়েছে, যে আপনার গ্রামে, আপনি এসে এখানে বলছেন আপনার গ্রামেও তো তারা আছে, দেখেছি। তার মানেটা কি? তার মতো একটা বয়স্ক মানুষ এইভাবে উস্কানি দিতে পারে, বা সে যে এত লুবি, এটা কি কেউ ধারণা করতে পারতেন? জি, তো দেখুন, এই বক্তব্যটা শুনেছি আমি। ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে বলছেন সেটা আমি শুনেছি। কিন্তু ধরেন আমরা সম্প্রতি ওবায়দুল কাদেরকে যেটা শুনলাম যে ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স করতে হবে, রক্তের বদলে রক্ত, শপথ নিচ্ছেন। যে চোখের পানি অনেক ফেলেছি, এখন শপথ নিচ্ছি যে ভায়োলেন্সের বদলে, এটা একটা ভার্চুয়াল বৈঠকেই বা ভার্চুয়াল সভাতেই তিনি বলেছেন। আ এটি আসলে এটা আসলে কিরকম বার্তা? বা দেখুন, আমি বা সেটা শুনিনি, সাবেক যেহেতু আমি প্রধানমন্ত্রীও শুনিনি, বলেছেন আমি যে দেখে নেবার ব্যাপারটা। আমি যেটা শুনিনি, আমি সেই বিষয়ে মন্তব্য করতে পারবো না। কিন্তু ইউনূসের বিষয়টা তো তিনি মিডিয়ার সামনে যেভাবে প্রকাশ্যে বলেছেন, এবং সেই সময় বৈধভাবে তো নয়, অবৈধভাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই জায়গা থেকে তিনি যেভাবে বলেছেন, হুম। এটার সঙ্গে অন্য বিষয়ের আমি মনে করি এই মুহূর্তে তুলনা করে সেই বিষয়টাকে খাটো করার কোনো না, সুযোগ নেই। খাটো করার কিছু নাই। ওটাও তিনি বলেছেন, সেটা যেমন শুনেছি, ওবায়দুল কাদেরও বলেছেন, সেটাও শুনেছি। মানে তার না, এই সেটা কি কোনো অ্যাপ্রোচটাকে মিডিয়া এসেছে? ভার্চুয়াল আমি কিন্তু শুনি নাই, আপনাদের বক্তব্য তো এখন আমি শুনি নাই, গণমাধ্যমের মেইনস্ট্রিমে ওভাবে আসে না। কিন্তু সামাজিক আ- যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। আমি সেটা শুনি নাই, আচ্ছা। আমি শুনি নাই সেটা। আচ্ছা, আমি আপনাকে শোনাতে পারি। কদিন আগেও আরেকজন আ আ আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টকে শোনাচ্ছিলাম। কিন্তু মানে তিনি বক্তব্যটা এটাই দিয়েছেন যে ভায়োলেন্স এর বদলে ভায়োলেন্স, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত। এখন এই শপথ নিচ্ছে আওয়ামী লীগ। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে তিনি এটি বলেছেন। আচ্ছা শারমিন, আপনি দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। বিএনপি জামাতের কোন নেতার ঘরে সেই নেতাকে না পেয়ে তার স্ত্রী কন্যাকে র্যাপ করেছে, এই ধরনের একটা দৃষ্টান্ত আছে? তারা আওয়ামী লীগ, গণমাধ্যমে তো আসেনি। হ্যাঁ মানে গণমাধ্যমে তো ঠিক এইরকম খবর দেখেছি বলে মনে হ্যাঁ, হয়। কিন্তু এখন এখন এগুলা হচ্ছে বাংলাদেশে। এখনো গণমাধ্যমে আপনার আসছে না। বিএনপি জামাত 15, এখন তো মবের রাজত্বে আছে গণমাধ্যম, এটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন, না জানেন না? না, মানে না, গণমাধ্যম এটা কখন জানেন না স্বাধীন আপনি? ছিল বলে আসলে জানি না। কখনোই কি না, আপনি এখন শুধু অন্যটা, এখন কি হচ্ছে সেটা বলেন। মানে এখন স্বাধীন কি আছে? হ্যাঁ, মব তো দেখেছি। এটা তো অস্বীকার করা যায় না। মব, কোন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া মব করে দখল হয়েছিল গত 15 বছরে আওয়ামী লীগের সময়? কিন্তু বন্ধ হয়েছে। একটা দৃষ্টান্ত আছে? একটা, প্রথম আলো এত কিছু করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রথম আলো কি কখনো জ্বালিয়ে দেওয়া হয়েছে? হুমকি দেওয়া হয়েছিল যে তোমাদের সামনে সিন্নি করা হবে, গরু জবাই করা হবে? এই ধরনের হুমকি ডেইলি স্টার, প্রথম আলো পেয়েছিল? মাহফুজ আনাম কয়েকদিন আগেও তো এই আপনার মতিউর রহমান বললেন যে আওয়ামী লীগের পতনের জন্য তারা সব করেছেন। তো পতনের জন্য সব করেছেন, সেটা ঠিক, আওয়ামী লীগের পতন হয়েছে, প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা, মাফ করেছে? এই জঙ্গি মৌলবাদীরা কাউকে ক্ষমা করবে না, তারা একজন একজন করে ধরবে। কিন্তু তারা আপনাদের এদেশের অ্যাপ্রোচটা কি হবে? ধরুন আপনারা ফিরে গেলেন দেশে। সেটা কি আসলে ওবায়দুল কাদের যেভাবে বলছেন বা সাবেক প্রধানমন্ত্রী যেভাবে দেখে নেবার কথা বলছেন, এরকম একটা অ্যাপ্রোচ হবে যে যারা এরকম করছে তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত। এরকম আপনাদের অ্যাপ্রোচ হবে? আপনাদের অ্যাপ্রোচটা দেখুন, কি হবে? আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগে এদেশের সবচেয়ে বড় জনসমর্থিত দল। আওয়ামী লীগ কোনো সহিংসতা বা প্রতিহিংসাকে ধারণ করে না, অতীতেও করেনি, ভবিষ্যতে করবে না। তবে যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন, সেটা প্রশাসনের হোক বা রাজনৈতিক নেতাকর্মী হোক, আমরা নিশ্চয়ই আইনানুগভাবে এই বিষয়টা মোকাবেলা করব। কারণ আপনি আমাকে হত্যা করবেন, ধর্ষণ করবেন, চোখ তুলে ফেলবেন, আমার গোয়ালঘরের সব গরু পুড়িয়ে মারবেন, আমার পুকুরের সব মাছ বিষ দিয়ে মেরে ফেলবেন, আমার ফসলের ধান কেটে নিবেন, আমাকে না পেয়ে আমার সন্তানকে জেলে দিয়ে দিবেন, আর আমরা আপনার জন্য মোনাজাত করব?
জি নিশ্চয়ই সেটা হবে না। জি আমরা আইনানুগ ভাবে মোকাবেলা করব, জি আইন নিজেদের হাতে তুলে নিব না। মানে তারাও সেটি বলছেন যে আইনের নামে তাদেরকে বছরের পর বছর তাদেরকে মামলায় হয়রানি করে তারা ধান খেতে থাকতেন। মানে বিএনপি কর্মীদের এটা বক্তব্য। তখনও বলতেন মানে কোন আপনার না, বিএনপির কর্মীদের কথা বলছেন, কার কথা বলছেন? তারা ব্যবসা বাণিজ্য করেনি? হুম, আপনি এই যে প্রতিমন্ত্রী, যিনি তার পরিবারের 4 জনের নামে ইউনিয়নের নাম করেছেন, 4টি ইউনিয়নের, বাংলাদেশে একটা জমিদারি শুরু হয়েছে, তিনি তার তার গত 15 বছরের ইনকাম ট্যাক্সের ফাইল দেখেন, তিনি কত কোটি টাকার কাজ করেছেন, কত শত কোটি বা হাজার কোটি টাকার কাজ করেছেন। এই ধরনের নজির বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আছে। হুম। আওয়ামী লীগ কিন্তু এই যে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির ছিল। প্রত্যেকটা একদম বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একদম তৃণমূল কর্মীর নামে পর্যন্ত মামলা। এটি কি মানে একটা এক রকমের হয়রানি না? নাকি সব আসলে আইনানুগ হ্যাঁ, প্রক্রিয়ায় হয়েছে? মামলা থাকতেই পারে, মামলা পুলিশ করেছে, মামলা ছিল, কিন্তু মামলা থাকা আর আপনি ঘরে গিয়ে ধর্ষণ করা, হত্যা করা, এটা কি এক? হুম, না নিশ্চয়ই না। তাইলে আপনি মা এবং সন্তান একই হাত করায়, বাবা এবং সন্তান একই হাত করায় দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগের গত 15 বছরে এই ধরনের দৃষ্টান্ত আছে? হুম। নিশ্চয়ই নেই। জি। এখন সমস্যা তো ওইখানেই যে গণমাধ্যম তো আসলে কথা বলে না সবসময় বা শাসকের কথাই বলে বেশিরভাগ সময়। আমি নিজেও গণমাধ্যমে কাজ করেছি। অবশ্য আমার যে জায়গাটা ছিল সেখানে ঠিক রিপোর্টিং লেভেলে বা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ ছিল না। ফলে আ তবে এতটুকু বলতে পারি যে গণমাধ্যম স্বাধীনভাবে তখনও কাজ করেনি, এখনো কাজ করছে না, আগেও কাজ করেনি। আ এটা একটু বলবেন যে আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে মার্কিন ভূমিকার কথা। আপনারা কি কোনো লবিং মানে ধরেন ক্ষমতায় আপনারা যখন শাসনভারে ছিলেন বা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন আমরা দেখতাম বিএনপি নানান রকম লবিং করত। আপনারাও ডিপ্লোম্যাটদেরকে পাশে পাবার জন্য নানান রকম বৈঠক বা এমনকি ওই যে ৪ই আগস্টের যেই কথোপকথনটা বলছিলাম, ওই ডিপ্লোম্যাটদের সাথে মিটিং প্রসঙ্গেই কথা হচ্ছিল শেখ হাসিনার সাথে ডক্টর হাসান মাহমুদের। আ এখন আসলে লবিংটা কিরকম হচ্ছে? আন্তর্জাতিক লবিং বা কে করছে আপনাদের পক্ষে দেখুন, আন্তর্জাতিক লবিং? এই যে দেশে সহিংসতা হচ্ছে, গণতন্ত্র নেই, মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই বিষয়গুলো তো স্বীকৃত। হুম, গণমাধ্যমে আসলো কি আসলো না, এই ঘটনাগুলো তো ঘটছে। আপনি গণমাধ্যমে বা এই যে গ্লোবাল ভিলেজে আমরা আছি, আপনি কতটা সংবাদকে চেপে যেতে পারবেন? এবং বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান হুম, দিনে দিনে বাড়ছে, যেভাবে তারা সেই হিজবুত তাহরির অন্যান্য বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত পৃথিবীব্যাপী জঙ্গি সংগঠনগুলো, এখানে পাকিস্তানের লোকজন হরহামেশা আসছে, আফগানিস্তান থেকে আসছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্যে বাংলাদেশ আজকে পরিণত হয়েছে। তো এখানে বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা এবং বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, এই জায়গায় যদি এই সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে বসতে পারে, এটা তো আরেকটি অ্যাটম বোমা হবে। এই বিষয়টা নিশ্চয়ই পশ্চিমারা বা যারা ইউনুসকে ক্ষমতায় এনেছিল, তারা এখন টের পাচ্ছে যে তারা আওয়ামী লীগকে শিক্ষা দিতে গিয়ে বা এদেশের তেল গ্যাস, এদেশের ব্যবসা বাণিজ্য, এদেরকে কলোনি করতে গিয়ে তারা যা করেছেন, এখন তার পরিবর্তে যেটা হচ্ছে সেটা তাদের দিকেই কিন্তু উল্টোভাবে হয়ে যাবে। হুম। মানে এই বিষয়টার জন্য কি এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের পক্ষ থেকে কি কোনো লবিং আছে? ধরেন এই মাসের শেষের দিকেই আসবেন সার্জিও গোর মার্কিন বিশেষ দূত তিনি আসবেন দক্ষিণ এশিয়া বিষয়ক। তিনি আসবেন। মানে সবসময় আমরা দেখেছি যে বিএনপি আওয়ামী লীগ সাথে নিজেরা নিজেরা কথা বলে না। একজন তৃতীয় ব্যক্তি সেদিন আমার অনুষ্ঠানে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা তিনি বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপি সবসময় কথা বলে না, মুখোমুখি হয় না। তৃতীয় কোনো ব্যক্তি বিদেশিরা এসে তাদের মধ্যে কথোপকথন হয়। মানে এরকম কি কোনো কথোপকথন সার্জিও গোরের কাছ থেকে আসবে কিনা? আপনাদের কোনো পক্ষ থেকে কোনো লবিং ছিল কিনা? সেটি একটু জানতে চাইছিলাম। দেখুন, আমাদের পক্ষ থেকে লবিং বলতে কি, আমরা পৃথিবীব্যাপী বিভিন্ন মানবাধিকার সংস্থা বা এগুলো নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন দেশের এমপি বা সিনেটর যারা আছেন, আমরা তাদের কাছে এই তথ্য উপাত্তগুলো নিয়মিতই আমরা দিচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি, তাদেরকে বাংলাদেশের এই প্রেক্ষাপট বা এই যে জঙ্গিদের উত্থান এবং এই যে রাজনীতির নামে যে সহিংসতাগুলো, হুম, সেগুলো আমরা তথ্য প্রমাণ দিচ্ছি।
আচ্ছা, মানে এটা এবং হচ্ছে আমরা আপনাদের মনে করি অবস্থান। কিন্তু যেখানে মানে বিশেষ করে আওয়ামী লীগের নেতারা একদম সভাপতি থেকে শুরু করে বেশিরভাগ নেতারাই আছেন, ভারতের কথা বলছি। আম ভারতের সাথে যেটা দেখেছিলাম যে, এই যে ধরেন প্রধানমন্ত্রীর চীন সফর, তারেক রহমানের চীন সফরের আগে দেখলাম যে খুব পুশিন হলো। তারপরে ডাক্তার জাহেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকে এয়ারপোর্টে হয়রানি করা হলো, হেনস্থা করা হলো। মানে এরকম একটা অ্যাপ্রোচ যেগুলো আসলে যে সরকার কোনো জায়গাতে বিব্রত, দুর্বল অথবা কোনো কারণে তারা তাকে বিশ্বাস করতে পারছেন না, এই জিনিসগুলি মানুষের মধ্যে আস্থা কমিয়ে দেয় সিস্টেমের প্রতি, এবং এটা ক্ষতিকর হয়। এক ধরনের উৎকণ্ঠার মধ্যে মানুষ যখন থাকে, তখন না করে বিনিয়োগ, না করে ব্যবসা বাণিজ্য, না করে চাকরি, ভয়ের মধ্যে থাকলে, আতঙ্কের মধ্যে থাকলে, দেশে কি হচ্ছে এরকম অবস্থায় থাকলে বাংলাদেশে তো বিনিয়োগ হবে না, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ঠিক মতো দাঁড়াবে না। আপনি যে বলছেন যে পত্রিকায় যে খবরগুলো আসছে পত্রিকার পক্ষ থেকে, সেই সংশ্লিষ্ট পত্রিকাগুলো আমি নামই বলি, ডেইলি স্টার বা প্রথম আলো। তো ডেইলি স্টার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফোন দেওয়া হয়েছিল, তিনি 2 মিনিট কথা বলেছেন। 2 মিনিটের মধ্যে তিনি যেটা বলেছেন, যে যা কিছু হচ্ছে আমার জন্য অপমানজনক, বিব্রতকর। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারোর সাথে কোনো কথা হয়নি। এবং বিএনপির একজন নেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এমন একজন নেতা জানিয়েছেন যে, শুধু কোন আলাপই বড় কারণ নয়, এর চেয়ে আরো জটিল পরিস্থিতি ঘটতে যাচ্ছে, যার কারণে এই পদত্যাগ বা রাষ্ট্রপতি তাড়াহুড়া করে পদত্যাগ করতে যাচ্ছেন। জটিল পরিস্থিতি কি হতে পারে? এবং শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, সেটা নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। এটিকে কেন্দ্র করে কিছু হওয়ার সম্ভাবনা আছে? এটি জটিলতার দিকে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় না যে একটা সংবাদ কেউ ফিরে আসবে বা এইসব কারণে আহ প্রেসিডেন্টকে অপসারণের কোনো যৌক্তিক আহ, যৌক্তিক কোনো বিষয় হতে পারে এটা আর কি। কেউ ফিরে আসবে বলেছেন, উনি কি ফিরে এসেছেন? তার ফিরে আসতে গেলে তো কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। হয় তাকে বর্ডার ক্রস করতে হবে, এবং তিনি নিশ্চয়ই সেটা বেআইনি ভাবে করবেন না, তাই না? উনি তো ঢুকে পড়বেন না পুশব্যাকের মতো। ফলে এইটা আমি মনে করি না যে এইটা প্রেসিডেন্টকে সরানোর জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। আরেকটা হচ্ছে যে প্রেসিডেন্ট করবেন কি, মানে উনি যদি চলেও আসেন, প্রেসিডেন্টের এখানে কি করার আছে? প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ আদেশ দেন, সেটা আহ কার মাধ্যমে দিবেন? এই সরকারের মাধ্যমেই তো প্রযুক্ত করতে হবে, হুম, তাই না? এবং প্রেসিডেন্ট কি করতে পারেন? প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মনে করেন, সেটাকে করতে গেলে সংসদের পরামর্শ ছাড়া তিনি পারেন না। তিনি হুম, সেটা হুম। করতে গেলে সেটা সংবিধান লঙ্ঘিত হবে। তো এইখানে পরামর্শ প্রয়োজন হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার হয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রেসিডেন্ট আসলে কিছু করতে পারেন না বাংলাদেশে। এইটাই তো সংস্কারের বিষয়টা ছিল, তাই না? সংস্কারে তো অনেকের এটাই মনে কি ছিল। এই ধরনের অনেকের মনে কি এই ধরনের আতঙ্ক আছে যে আগের সংসদ বহাল রাখা হতে পারে, একটা নির্বাচনের মাধ্যমে না না, যে উনি এটা কি সরকার করে গঠন করবেন? হচ্ছে। না না, উনার এটা করার কোনো উপায় নাই ওনার। কেন নাই আমি বলি, উনি একটা অধ্যাদেশ দিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন করিয়েছেন না, হুম, নিজে যে হুম, হুম, আদেশে সই করেছেন, নিজে যে হুম, আদেশ হুম, দিয়েছেন, উনি আবার সেটা কেমনে বাতিল করে? আগে সংসদ কেমনে আনে উনি? ওনার পক্ষে সম্ভব না। এটা করতে গেলে উনি একটা স্ববিরোধী কাণ্ড করে বসবেন। এটা তো হুম। এখন আর সম্ভব না। ওনার আদেশেই তো গণভোট হয়েছে। এই যে সারাক্ষণ এনসিপি আর জামাত কি বলে, যে প্রেসিডেন্ট সাহেবের আদেশে হয়েছে, গণভোট বৈধ। তো গণভোট বৈধ যেটা বিরোধী দল বলে, সরকারি দলও বলে, তো কেউ কি এটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে? করে নাই তো। আরেকটা বিষয় এই রাষ্ট্রপতির পদত্যাগ করা না করার সঙ্গে জড়িয়ে আছে, সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। এটা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে মানুষের। নতুন এখন রাষ্ট্রপতি মানুষের যে সবচেয়ে যাদের বড় নাম ঘটনা আসছে, জি, হ্যাঁ হ্যাঁ, আহ, অনেকের আগ্রহ আছে, হ্যাঁ। তো একজন সাবেক সচিব, যিনি এর মধ্যে অনেক, সাবেক না, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, যিনি অনেক বিষয়ে আলোচিত, সমালোচিত, বিতর্কিত, আহ তার নাম আসছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নাম আসছে। এবং বিএনপির মধ্যে দলীয় শীর্ষ নেতা যারা রয়েছেন, তাদের নাম তো আসছেই, সেটি নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আনইউজুয়াল কিছু বিষয় আলোচনা হচ্ছে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান উপদেষ্টা, আমি শুনলাম তিনিও নাকি দৌড়ে এগিয়ে আছেন। এখন এই মন্ত্রিপরিষদ সচিব বা ডক্টর ইউনূসের মতন ব্যক্তিরা, আপনার কি মনে হয় কতটুকু তাদের রাষ্ট্রপতি হয়ে আমাদের সামনে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে? প্রথম বিষয় হচ্ছে আহ, কোনো ব্যুরোক্র্যাটিক মানুষকে প্রেসিডেন্ট বানানো সঠিক নয়। কেননা ব্যুরোক্রেসির লোকেরা কিছুদিন আগেও আদেশ নির্দেশ পালন করেছেন সবার, তাদের জীবন কেটেছে আদেশ নির্দেশ পালন করে। এরকম ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে ভালো হয় না, এটা কিন্তু হুম, আহ, আমি মনে করি। কেন? কারণ তাদের জীবনে প্র্যাকটিসটা নাই, যে তারা নিরপেক্ষভাবে চিন্তা করে
তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। বস বলেছে পালন করেছেন, করতে করতে নিজে বস হয়েছেন, বস হয়ে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিয়েছেন এবং 27 বছরের চাকরি জীবনে প্রভিডেন্ট ফান্ড হিসাব করেছেন, গ্র্যাচুইটি হিসাব করেছেন, বিদেশ ভ্রমণ হিসাব করেছেন, হিসাব করে করে সুবিধা গুনে গুনে জীবন কেটেছে। যারা সারা জীবন চাকরির সুবিধা নিতে গুনে গুনে জীবন কাটান, তারা আমার ধারণা যে এই ধরনের অলাভজনক পদ, যেটা রাষ্ট্রের প্রধানতম পদ, সেই পদের জন্য আসলে মানসিকভাবে উপযুক্ত থাকেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমার গাড়ি চাই, আমার টেলিফোন চাই, আমার কোন পদে গেলে, ডেপুটি সেক্রেটারি পদে গেলে গাড়ি লোন পাবো কি পাবো না, এগুলো নিয়ে জীবন কাটিয়েছেন তারা। লিফট দেখতে, খিচুড়ি রান্না করতে শিখতে, তারপরে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করতে, পুকুর কাটা শিখতে বিদেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, এরকম ব্যক্তিকে আপনি, আমি মনে করি না যে এরকম ব্যক্তিরা খুব ভালো হয়। এরপর ডক্টর হচ্ছে ইউনূস। প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস সাহেবের নাম যদি শোনা যায়, ব্যর্থ অন্তর্বর্তী সরকারের ব্যর্থ প্রধান উপদেষ্টা, তিনি যদি ওখানে যান তাহলে এটা পরিষ্কার প্রমাণিত হবে যে এগুলা কোনো নির্দেশ, আদেশ, উপদেশ, পরামর্শ হচ্ছে। কারণ সাধারণ মানুষ তাকে কোনোদিন প্রেসিডেন্টের পদে চিন্তাই করে না। একটা গণভোট করেন, আমি মনে করি যে এরকম যদি হয় তাহলে আবার একটা গণভোট করেন। ইউনূস সাহেব তো গণভোট পছন্দ করেন, তো একটা ভোটে দিয়ে দেন, দেখেন যে মানুষ ইউনূস সাহেবকে কয়টা ভোট দেয়। এটা ইউনূস সাহেব যদি বেশি ভোট পায় তাকে প্রেসিডেন্ট করে দেন। একসময় তো প্রেসিডেন্ট ভোটেই নির্বাচিত হতো। এই সংসদের 300 জনের ভোটে তো প্রেসিডেন্ট নির্বাচিত হতো না, প্রত্যক্ষ ভোটে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস আছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। দেন না, কোন একটা ইউনিয়নে, থানায় তাকে ভোটে দেন, উনি জিতেন কি জিতেন না। এমনকি চট্টগ্রামে ভোটে দেন, উনি চট্টগ্রামে যদি ভোটে জিতে আসতে পারেন, এবারে নিরপেক্ষ ভোট করেন। তো মানুষের মতামত ডক্টর ইউনূসের পক্ষে নাই। উনি সম্মানজনক ব্যক্তি, নোবেল পেয়েছেন, ওনার জ্ঞানের প্রশংসা, জ্ঞানী হিসেবে ওনার মর্যাদা সেটা সারা পৃথিবী দিতে পারে, কিন্তু প্রেসিডেন্সি একটা অন্য জিনিস, প্রধান উপদেষ্টা এটা অন্য জিনিস। এটা এটা জ্ঞান বুদ্ধির সাথে যতখানি সম্পৃক্ত, তার চেয়ে বেশি সম্পৃক্ত হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা, জনগণের প্রতি ভালোবাসা, ব্যক্তি স্বার্থকে পরিহার করতে পারার দক্ষতা, এই বিষয়গুলি। যিনি কিচেন ক্যাবিনেট বানিয়েছেন, যিনি তার নিজের ক্যাবিনেটের মধ্যে গণতন্ত্র রাখতে পারেন নাই, যিনি বিনা কারণে ভুয়া মামলা দিয়ে সাংবাদিক সহ তার বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছেন, এরকম ব্যক্তির আদর্শের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আচরণ, সেটা যায়? মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন? জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি তার গাড়ি বহর থেকে শুরু করে তার সঙ্গে যে সফর সঙ্গীর বহর, এগুলো ছোট করে ফেলেছেন। তিনি অল্প খান, তিনি সাধারণ কাপড় পরেন, তাই না? এবং তিনি খুবই সাধারণ জীবন যাপন করার চেষ্টা করেন। বিরোধী মতকে তিনি দমন করতে চান না, অন্তত নিজে মুখে এটা বলেছেন। তিনি প্রতিশোধকামী না, তিনি সেটা বলেছেন। আমরা কি ডক্টর ইউনূসের মধ্যে এই আদর্শের কোনো কিছুর প্রতিফলন দেখি? তো সম্পূর্ণভাবে একটা ব্যক্তিত্বের সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, আবারও নতুন ক্যাবিনেট তৈরি করে ফেলার সম্ভাবনা রয়েছে। তখন দেখা যাবে যে একটা বঙ্গভবনকে ঘিরে একটা নতুন ক্ষমতার বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি না রাজনৈতিকভাবে বিএনপির জন্য এটা ভালো সিদ্ধান্ত হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এবং তারা যদি সেটা করে ফেলেন কোনো কারণে, আমার মনে হয় বিএনপিকে এটার জন্য যথেষ্ট ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে হবে। আর সচিব আমি পর্যায়ের কথা তো আমি বললামই। বিএনপির উচিত, ওই যে ডক্টর ইউনূস যে পদ্ধতি বলেছিলেন না, সার্চ কমিটি করা, সংস্কার হলে যা করতে উনি বলেছিলেন, ওই পদ্ধতিতেই যাক না। ইউনূস সাহেব কিন্তু ওই থিসিস লেখার সময় ঠিক মতো লেখেন, এই জন্যই তিনি ডক্টরেট করতে পেরেছেন, কিন্তু নিজের থিসিস নিজে বিশ্বাস করেন না, তাই না? পাশ করার জন্য থিসিস লেখেন। পৃথিবীতে বহু ফার্স্ট বয় আছে, সব অঙ্ক পারে, কিন্তু যখন নিজের জন্য অঙ্ক করে তখন অঙ্কে ভুল করে, নিজের দিকে সবকিছু নিয়ে নেয়, বানরের পিঠা ভাগ করে। আছে না, বানর কি অঙ্কে খারাপ? বানর কিন্তু অঙ্কে খারাপ না, বানর অঙ্কে ভালো। কিন্তু বানর কি করে, পিঠা ভাগ করার সময় নিজের দিকে পিঠা নিতে থাকে, বুদ্ধি খাটায়। হ্যাঁ, বানর ভালো ছাত্র, কিন্তু ফার্স্ট বয়, সব অঙ্ক পারে, অঙ্ক ভালো পারে দেখে অঙ্কটা করতে পারে। এই জন্য আহ, আমরা কিন্তু মনে করি যে, আমরা অনেকেই মনে করি না, শুধু এটা এটা উচিত হবে না যে এই যে সচিব, আমলা, ব্যুরোক্রেসি কিংবা দলীয় ভাবে অত্যন্ত মানে দলকানা এরকম লোককে সেখানে দিলে, আমি মনে করি যে সত্যিকার অর্থে যে পরিবর্তনের সূচনা বাংলাদেশ দেখতে চেয়েছিল সেটা হবে না, যেটা এখনো হয় নাই ওইভাবে। আরেকটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধকামী নন, তিনি যে মানুষের কাছে যেতে চান, তিনি যে সিম্পল লিভিং পছন্দ করেন, তিনি যে পারিবারিক ব্যক্তি, তার যে সাংস্কৃতিক এক ধরনের ইচ্ছা আছে, সিনেমা দেখেন, গান শোনেন, এই ব্যাপারগুলি যে আমাদেরকে এক ধরনের উৎসাহিত করেছিল, একেবারে উৎসাহে সেই, মানে কি বলবো, সেই উৎসাহের আগুনে ছাই চাপা পড়বে, ছাই দেওয়া হবে। আমি শেষ একটি বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে ওভারঅল জানতে চাইছি। আপনি প্রথমে বলছিলেন যে রাষ্ট্রপতির
যে ঘিরে যা কিছু হচ্ছে এগুলো একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আহ আবার ইউনূস সাহেবকে কেন্দ্র করে বলছেন, যদি সত্যি ইউনূস সাহেব রাষ্ট্রপতি পদে আসেন তাহলে ধরে নিতে হবে যে বিশেষ কোনো নির্দেশ, উপদেশ বা বাধ্যবাধকতা রয়েছে। আহ আমি যদি ওভারঅল জানতে চাই যে এবং বিদেশি শক্তির কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি বিদেশি শক্তির সাথে নানান ভাবে সম্পৃক্ত থাকে, সব মিলিয়ে সেই বিদেশি শক্তি কি খুব বেশি প্রভাব রাখছে? আমি যদি সরাসরি জিজ্ঞেস